গুজরাট টাইটান্স ভার্সেস রাজস্থান রয়্যালস আজকের একটা দুর্দান্ত ম্যাচ হওয়ার কথা, কিন্তু রাজস্থান কিন্তু তাদের ফর্মের পিকে নেই, কিন্তু টাইটান্সরা কিন্তু ফর্মের পিকে রয়েছে। এখন রাজস্থান রয়্যালস কি তাদের পিক না থাকা অবস্থায় কি তাদেরকে হারিয়ে দিতে পারবে কিনা, এমনকি গুজরাটকে তাদের পজিশনকে 1 নম্বর পজিশনকে হোল্ড করে রাখতে পারবে কিনা, সেটা আপনাদের কাছে জানতে চাই। কে জিতবে আজকের ম্যাচটি সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন গুজরাটের যে উইনিং স্ট্রিক কি আছে তাদের পিছনে, এমন কি রহস্য আছে যে তাদেরকে কেউ হারাতে পারতেছে না। কাগজে কলমেতে তাদের এমন কোনো প্লেয়ার আপনার চোখে পড়বে না। সাই সুদর্শনকে আপনারা চেনেন না, শুভমন গিল টি-20তে এত বেশি ভালো প্লেয়ার না, কিন্তু তারপরেও দেখেন কনসিস্টেন্সি তাদের এত পরিমাণ ভালো, বলার বাইরে। এমনকি যদি আপনারা বোলিং এর দিকে তাকান, তেমন কোনো ভালো বলার আপনি দেখতে পারবেন না। মোহাম্মদ সিরাজ এত আহামরি বলার না, প্রসিদ্ধ কৃষ্ণা আপনার তো এত নাম ডাক শুনি নাই, প্রসিদ্ধ কৃষ্ণা এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন, মিডল ফ্রেজে সবচেয়ে বেশি ভালো বোলিং করেছেন, কিন্তু রশিদ খান ওই তুলনায় ভালো বোলিং করতে পারতেছে না, এরপরও তারা 1 নম্বর। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আরেকটা জিনিস যদি আপনারা খেয়াল করেন, ক্যাপ্টেন্সি যে ম্যাটার করে এটা কিন্তু উল্লেখযোগ্য একটা বিষয়। রাজস্থান রয়্যালসের প্রিভিয়াস ম্যাচের একটা উদাহরণ আপনাদেরকে দিই, যদিও আমার কাছে ওইটা ফুটেজ নাই, থাকলে আপনাদেরকে দেখাই দিতে পারতাম। আপনাদের মনে পড়ে কি, জফরা আর্চার একটি বল করেছিলেন এর আগের ম্যাচে, বলটি সম্ভবত হোয়াইট বল দিয়েছেন আম্পায়ার, তিনি সাথে সাথে কি করলেন, ডিআরএস এর সহযোগিতা নিলেন। এমনকি থার্ড ম্যানে থাকা অবস্থায় ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করতেছেন রায়ান পারাগ, তিনি কি করলেন, তার সাথে সম্মতিতে চলে গেলেন ওই জায়গায় থেকে। বুঝতে পারতেছেন, মানে একটা জিনিস সহজে পেয়ে গেলে যে আমাদের কাছে মূল্যায়ন থাকে না, এটা হচ্ছে রায়ান পারাগের অবস্থা দেখে বোঝা যাচ্ছে। কারণ কি, অ্যাজ এ ক্যাপ্টেন আপনার কি উচিত ছিল, ওইখান থেকে এখানে আসা, এসে বলারের সাথে কথা বলা, কিপারের সাথে কথা বলা, এরপরে এই সিদ্ধান্তটি নেওয়া। যেহেতু তিনি সহজভাবে নিয়ে গেছেন, পেয়ে গেছেন, তার কাছে এই জিনিসটি কোনো মূল্যায়ন নেই বা মূল্য দিতে পারতেছেন না, তিনি ওই জায়গা থেকেই একটি রিভিউ তিনি নিয়ে ফেলছেন। একটা ওয়াইডের জন্য রিভিউ, এটি কতখানি কার্যকর সেটা আমার জানা নেই। তো সেটা আমি বলতে চাচ্ছি, ক্যাপ্টেন্সি ম্যাটার করে। আপনি এদিকে তাকান, শুভমন গিল জান প্রাণ দিয়ে কিন্তু লড়াই করতেছেন অ্যাজ এ ক্যাপ্টেন। আর যদি ব্যাটসম্যান হিসাবে খেয়াল করেন, গুজরাট দলে 3জন ব্যাটসম্যান যেভাবে খেলতেছে, 4জন হিসেবে বলতে হয়, রাদারফোর্ডকে এর সাথে যুক্ত করতে দুর্দান্ত খেলতেছেন। শুভমন গিল, সাই সুদর্শন সম্ভবত এই টুর্নামেন্টের সর্বোচ্চ লিডিং রান স্কোরার বর্তমানে। জস বাটলারের কথা আপনারা খেয়াল করে থাকেন, যে দল রাজস্থান রয়্যালসের কথা আমি বলতেছি, তাকে ছেড়ে দিয়ে যে একটা ভুল করছে এটা বলার বাইরে। দেখেন এই দলে এসে তিনি না হলে 2টা থেকে 3টা ম্যাচ তিনি একা হাতে জয়লাভ করে দিয়েছেন। এটা কিন্তু একটা বিরাট জিনিস। একটা প্লেয়ার যদি একাই 3টা প্লেয়ারের কাজ করে বা 3টা দলকে আপনি হারাই দিতে পারেন, সেটা কিন্তু একটা স্ট্রেংথের ব্যাপার। দেখেন রাজস্থানের ভুলটা কিন্তু একাধিক। আপনি জস বাটলারকে ছেড়ে দিলেন, এই জস বাটলার হয়তো বা আপনাকে আজকের ম্যাচে হারাই দিতে পারে। আপনি চাহালকে ছেড়ে দিয়েছেন, তারপরে আপনি অন্যান্য প্লেয়ারকে ছেড়ে দিচ্ছেন, চাহালের জায়গায় আপনি হাসারাঙ্গাকে নিয়েছেন, কিন্তু হাসারাঙ্গা ওই ধরনের কোনো ভূমিকা পালন করতে পারতেছে না। থিকসানাকে নিয়েছেন, ওই ধরনের কোনো ভূমিকা পালন করতে পারছে না, থিকসানার জায়গায় হয়তো আশ্বিন খেলতে পারতো। আপনি ট্রেন্ট বোল্টকে ছেড়ে দিচ্ছেন, দেখেন মুম্বাইতে যে দিন প্রথম ওভারে উইকেট ফেলাইতেছেন, এমনকি জাসপ্রীত বুমরার সাথে অশ্বিনী কুমারের সাথে তাদের দুর্দান্ত পার্টনারশিপ হচ্ছে অ্যাজ এ বলার। সুতরাং বুঝতেই পারতেছেন রাজস্থান রয়্যালস সঠিকভাবে প্লেয়ার চুজ করতে পারেনি। আপনি কাদেরকে রেখেছেন, ধ্রুব জুরেলকে রেখেছেন 14 কোটি রুপি দিয়ে, আপনি হেডমার্ককে কিনেছেন 11 কোটি রুপি দিয়ে, তাদের কোনো পারফরমেন্স নাই। আপনারা যদি খেয়াল করে থাকেন, এবারের টুর্নামেন্টে 3টা ম্যাচ তারা এই 2জন প্লেয়ার হারাইছে, ধ্রুব জুরেল এবং শিরমন হেটম্যার। কিভাবে হারাইছে আপনাদেরকে একটু মনে করে দিই। আমি আগের ভিডিওতে একই কথা বলেছি, দিল্লির বিরুদ্ধে 9 রানের প্রয়োজন, সুপার ওভারে চলে গেল ম্যাচ, তারা 2জনে নিতে পারলো না, এবং পরবর্তীতে সুপার ওভারে আবার মিচেল স্টার্ক বোলিং করলেন, তিনি এই খেলাটিকে জিতাই দিলেন। এর পরবর্তী ম্যাচ লখনৌ সুপার জায়ান্টসের সাথে আবার 9 রানের প্রয়োজন, এই 2জন ব্যাটসম্যানকে যে তখনও 6-7 উইকেট হাতে আছে, তারা কিন্তু ফিনিশিং দিতে পারলো না। সুতরাং বুঝতেই পারতেছেন সেম জিনিস রিপিটেড হচ্ছে। কারণ কি, তাদের মাঝখানে কোনো ওই ধরনের কোনো কনফিডেন্স নাই। শিরমন হেটমায়ার বডি ল্যাঙ্গুয়েজই বলতেছে না যে তিনি ভালো করে শট খেলতে পারবেন। ধ্রুব জুরেল তিনি প্রথম দিকে এমনভাবে বল খায়, পরবর্তীতে 2-4টা 4-6 মারলেও কিন্তু সেটা আর কোনো ইফেক্টিভ যে ইনিংস হয় সেটা কিন্তু আর হচ্ছে না। এ হচ্ছে তাদের ভুলগুলো। আপনি যদি বোলিংয়ের দিকে তাকান, রাজস্থান রয়্যালসের বলার নাই বললেই চলে। সন্দীপ শর্মা ভালো বোলিং করতে পারতেছেন না, একমাত্র জফরা আর্চার প্রথম 2টা ম্যাচে তিনি একটু বাজে ফর্মে ছিলেন, এরপরে তিনি একমাত্র প্লেয়ার যে কিনা কামব্যাক করতে পারছে রাজস্থান রয়্যালসের মাঝে। গতকালের ম্যাচটা যদি খেয়াল করে থাকেন রাজস্থান রয়্যালসের, তিনি টিম ডেভিডকে যে একটি বাউন্সার মেরেছিলেন, দুর্দান্ত ছিল। তিনি তার ফর্মের পিকে রয়েছেন। আমার মনে হচ্ছে তিনি খুব দ্রুতই আবার তার আগের যে জলসটা ছিল, আপনাদের মনে আছে কি, তিনি যে স্টিভ স্মিথকে যে একটা বোলিং করেছিলেন, তার মাথায় যে বল লেগে গিয়েছিল, তিনি যে কনকাশন সাব হিসেবে প্রথম বাংলাদেশ লাভ সেনে টেস্টে নেমেছিল,
ওই ধরনের যে বোলিং পিকে তিনি কিন্তু চলে যাচ্ছেন। মাঝখানে 3-4টা বছর কিন্তু তাকে আমরা অফ কালার হিসেবে দেখেছি। ভৈভব সূর্যবংশী এই প্লেয়ারটিকে নিয়ে কি বলবেন? তিনি প্রথম ম্যাচে কিন্তু দুর্দান্ত খেলেছেন, কিন্তু দ্বিতীয় ম্যাচেও কিন্তু তিনি সানরাইজ হায়দ্রাবাদের মতো প্রথম বলে 6 বা দ্বিতীয় বলে 6 মার্ক ট্রাই করতেছেন। এ নিয়ে কিন্তু বীরেন্দ্র সেহবাগ একটি বোল্ড স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন যে আপনি যদি এভাবেই খেলার ট্রাই করে থাকেন যে প্রত্যেক ম্যাচে আপনি প্রথম বলে 6 মারবেন বা খেলাটিকে আপনি ফরওয়ার্ড করতে না চাইবেন, তখন কিন্তু নেক্সট সিজন আপনাকে খুঁজে পাওয়া যাবে না। এটা কিন্তু বাস্তব হতে পারে। সমস্যার অভাব নেই ভাই। দেখেন সঞ্জু স্যামসন আনফিট, এমনকি আনফিট যে একটা অবস্থায় রয়েছেন তাকে কিন্তু দল কেড়েও করতেছে না, তাকে কিন্তু যথেষ্ট পরিমাণ সম্মানও দিতেছে না। রাজস্থান রয়্যালস কি এখানে ভুল করতেছে কিনা সেটা আমার জানা নেই। রাজস্থান রয়্যালসের মাঝখানে সঞ্জু স্যামসন কিন্তু আজকে আসে নাই। আপনারা যদি খেয়াল করে থাকেন বিগত 10 বছর ধরে তিনি এই ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত রয়েছেন। আমার সঠিক নাম্বারটা মনে নাই, মনে হবে এরকমই, সংখ্যাটা এরকম ভাবে 7-8 বছরের কম হবে না। তো বুঝতেই পারতেছেন অনেক কোচ চলে গেছে, অনেক প্লেয়ার চলে গেছে, কিন্তু সঞ্জু স্যামসন কিন্তু এই দলের সাথে স্টিক হয়ে আছে, কিন্তু তাকে কিন্তু ক্যারি করতেছে না। এই হচ্ছে সমস্যা। তাকে কেন বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো বা কেন তিনি দলের সাথে নাই, নাকি অন্দরমহলে কোনো কুন্দল চলতেছে সেটা আমার জানা নাই। আসলে রাজস্থান রয়্যালসের স্ট্রেংথ ছিল তাদের ইন্ডিয়ান ব্যাটসম্যান, ইন্ডিয়ান কোর, এটাকে নিয়ে কিন্তু তাদের অনেক বড় আশা ছিল। আপনারা যদি খেয়াল করে থাকেন জয়সওয়াল, তার সাথে সঞ্জু স্যামসন, এখন ভৈরব সূর্যবংশী চলে আসছে, 3 নম্বরে নীতিশ রানা, 4 নম্বরে পরাগ, 5 নম্বরে ধ্রুব জুড়েল। এই যে 5 জন বা 6 জনের একটা কোচ ছিল, তারা যদি পারফরমেন্স দিতে পারতো তাহলে কিন্তু নিচের দিকে মনে করেন যতই খারাপ বোলিং হোক না কেন, তিক্সানা বলেন বা হাসারাঙ্গা বলেন, জাফর আখতার বলেন, তুষার দেশপান্ডে বলেন, তাদেরকে নিয়ে হয়তো বা দলটা একটু ভালো পজিশনে যাইতে পারতো, কিন্তু তাদের পারফরমেন্স বোলিংয়ে নেই, ব্যাটিংয়ে নেই। এই কারণে কিন্তু তাদের অবস্থা এতটাই খারাপ। 9টা ম্যাচ খেলে তাদের 2টা জয়, সুতরাং বুঝতেই পারতেছেন এবার তাদের আর কোনো আশা নেই। এখন যদি গুজরাটের দিকে একটু আসেন, গুজরাট দেখেন প্রথম টুর্নামেন্টে কাপ নিয়ে গেছে আশিস নেহরার বদৌলতে। তার মতো কোচ আমার মনে হয় না আইপিএল আমি দেখতে পাইছি। তিনি যতটা ইফেক্টিভ, তিনি যতটা অ্যাক্টিভ, আপনারা যদি খেয়াল করে থাকেন তিনি বাউন্ডারি লাইনের পাশে দাঁড়ায় থাকেন। আমার তার খেলা দেখে মনে হয়, মানে গুজরাটের খেলা দেখে মনে হয় যেন আমরা ফুটবল খেলা দেখতেছি। ফুটবলের খেলায় যেন যখন কোচ একদম বাউন্ডারি লাইনের পাশে দাঁড়ায় থাকে, প্লেয়ারদের সাথে কমিউনিকেশন থাকে, চিল্লায় মাঠে দাঁড়ায়। গুজরাট কেন 1 নম্বরে? এই প্রশ্নটির উত্তর যদি আপনাদেরকে বের করতে হয় তাহলে তাদের ব্যাটিং আর বোলিং দেখলে আপনি বুঝতে পারবেন। প্রথম 4 জন ব্যাটসম্যান, নিচে 4 জন বোলার, 8 জন, মাঝখানে 3 জন কাউন্টেবল না। কারণ কি আপনি দেখেন শুভমন গিল, সাই সুদর্শন, জস বাটলার, রাদারফোর্ড, 4 জন দুর্দান্ত খেলতেছেন। এরপরে টিওটিয়া বলেন, তারপরে শাহরুখ খান বলেন, তাদের এখনো ওই ধরনের কিন্তু ইনিংস আমরা দেখতে পাই। তবে এক ম্যাচে রিয়াল টেওয়াটের প্রয়োজন ছিল, তিনি কিন্তু ছক্কা মেরে খেলা জিতাইছেন। মিচেল স্টার্ককে তিনি ছক্কা মারছেন, সুতরাং বুঝতেই পারতেছেন তাদের মাঝখানে কিন্তু কনফিডেন্স রয়েছে। বোলিংয়ে যদি আসেন আপনি দেখতে পাবেন প্রসিদ্ধ কৃষ্ণা দুর্দান্ত বোলিং, এই টুর্নামেন্টের সর্বোচ্চ বোলিং, সর্বোচ্চ উইকেট টেকার। মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বোলিং করেছেন। মনে পড়ে কি ব্যাঙ্গালোরের সাথে তিনি ব্যাঙ্গালোর মাটিতে কোন ধরনের বোলিং করেছিলেন, 3 উইকেট ফেলে দিয়েছিলেন, যদিও তিনি বিরাট কোহলিকে তিনি ওই ম্যাচে আউট করতে পারেন নাই। সুতরাং বুঝতেই পারতেছেন ফায়ার কিন্তু রয়েছে তাদের মাঝখানে। এমনকি ওল্ড হর্স ইশান্ত শর্মার কথা আমি বলতেছি, তিনি কিন্তু মাঝে মধ্যে 2-3 ওভার যেভাবে তিনি স্পেল দিলে থাকেন, দুর্দান্ত বোলিং করে থাকেন। একটি সমস্যা রয়েছে তাদের মাঝখানে, সমস্যা আমি বলবো না, রশিদ খানের কথা। রশিদ খান এই টুর্নামেন্টে ওই ধরনের কোনো ছাপ এখন পর্যন্ত রাখতে পারে না, কিন্তু বড় প্লেয়ার বলে কথা। মনে পড়ে কি আপনাদের ম্যাচেস্টারকে গত সিজনের কথা? মোটামুটি 8-10টা ম্যাচ কিন্তু 12টা ম্যাচে 14টা ম্যাচের মাঝখানে প্রত্যেকটাতেই তিনি মার খাইছেন, কিন্তু যখন বিগ ওকেশন এসে দাঁড়ালো, সেমিফাইনাল এবং ফাইনাল বা প্লে অফসের গুরুত্বপূর্ণ ম্যাচ বা ফাইনাল, তিনি কিন্তু একাই বিপক্ষ দলকে তুলোধনা করে ফেলছেন। এখন যেহেতু বড় প্লেয়ার, কখন যে তিনি রং পাল্টে বড় আচরণ করবেন সেটা কিন্তু সময়ের অপেক্ষা মাত্র। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এই যে সবার নাম বললাম সবাই কিন্তু পারফরমেন্স দিতেছে, এই কারণে কিন্তু গুজরাট 1 নম্বরে। তো আপনাদের কি মনে হয় আজকের খেলায় কে জয়লাভ করতে পারে? যাদের অনভিজ্ঞ একটা দল, অনভিজ্ঞ কেন বলতেছে, তারা তো পারফরমেন্স দিতে পারতেছে না। এখন কালে পর্যন্ত যদি পারফরমেন্স দিয়েও ফেলে সেটা হচ্ছে মানে ঝড়ে বক মরে যায় এমন একটা বিষয়। আর একটা বিষয় যদি আপনাদেরকে বলতে হয়, শেরমন হেটমারকে কেন তারা এত লো ডাউনে নামাইতেছে, আর তাদের বেঞ্চে কেন ভালো প্লেয়ার নাই? এটা কি অকশনে তারা কি হেরে গেছে? এটি হচ্ছে সমস্যা। আর যদি গুজরাটের দিকে তাকায় দেখেন, গুজরাট কিন্তু 2 জন প্লেয়ারকে হারাই ফেলছে। একজন হচ্ছে রাবাডা, আরেকজন হচ্ছে গ্ল্যান ফিলিপস। বর্তমান ক্রিকেট বিশ্বে কিন্তু এই 2 জন অত্যন্ত দুর্দান্ত নাম। গ্ল্যান ফিলিপস তো ফিল্ডিংয়ে আপনাকে 10-15 রান বাঁচাই দিয়ে থাকে, এবং ব্যাটিংয়ে তো তিনি দুর্দান্ত। একটা ম্যাচও তিনি খেলতে পারলেন না, এটা আমার একটা আফসোস রয়ে গেছে। বর্তমানে গ্ল্যান ফিলিপস আবার অত্যন্ত পছন্দের প্লেয়ার। আর রাবাডাকে নিয়ে কি বলবেন? রাবাডা তো বিশ্বের অন্যতম নামী দামি বোলার, হতে পারে জাসপ্রীত বুমরার পরে তিনি 2য় স্থান হোল্ড করতেছে বর্তমানে। সুতরাং বুঝতেই পারতেছেন গুজরাট টাইটান্স দলটি কোন পজিশনে থেকেও কিন্তু মানে এত ভালো প্লেয়ার না থাকা সত্ত্বেও কিন্তু তারা এই যে ধারাবাহিক পারফরমেন্সের কারণে কিন্তু 1 নম্বর পজিশনে রয়েছে। সুতরাং আর কি বলবো, আজকে আমি আশাবাদী যে গুজরাট আবারও জয়লাভ করবে, তারা 14 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চলে যাবে। আর আপনারা যদি আমার সাথে একমত না হন তার কারণগুলো অবশ্যই একটু দর্শন দিবেন আমাকে, যে কেন আপনারা আমার সাথে একমত না। রাজস্থানের আমার পক্ষে মানে মনে হচ্ছে না যে তারা জয়লাভ করতে পারবে। তারপরে যদি কোনো ব্যক্তিগত কোনো ইন্ডিভিজুয়াল কোনো পারফরমেন্স যদি এমন পর্যায়ে চলে যায় যে না কোনো
মানে বিরাট কোনো অঘটন ঘটাতে পারবে, তখন তো জিনিসটা অন্য ধরনের একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। আমি আশা করতেছি যে গুজরাট আজকের ম্যাচে জয়লাভ করবে। আপনারা আপনাদের মতামতটি কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন আপনারা।